নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা নিশ্চয়ই আমাদের লাদাখ ভিডিওর সিরিজগুলো খুব এনজয় করছেন। যদি না দেখে থাকেন, নিচে ডেসক্রিপশানে আর উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকে। আগের 4টি পর্বে আপনারা দেখেছিলেন আমরা নুব্রা ভ্যালিতে এসে পৌঁছালাম। সেখানে কাটিং করে ফেরার পথে পেলাম তীব্র বালির ঝড় এবং বালির ঝড়ের শেষে শুরু হলো বৃষ্টি। সেই ঝড় এবং বৃষ্টি কাটিয়ে আমরা হোটেলে পৌঁছালাম সন্ধে 6টার মধ্যে। সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের পঞ্চম পর্ব। দেখতে থাকুন। বালির ঝড় ও বৃষ্টি কাটিয়ে আমরা যখন হুন্ডারে আমাদের হোটেলে এসে পৌঁছালাম, তখন চারদিকটা অনেক পরিষ্কার হয়ে গেছে, সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা একটু ঘুরতে। চারদিকটা দেখি সুন্দর সিনারি। পাহাড়ের থেকে মেঘের ধোঁয়া উঠছে, আর এদিকে একটা বরফ দিয়ে পাহাড় চকচক করছে। আমাদের প্রপার্টির মধ্যে ঢুকছি। না এই যে এখানে আমরা ঢুকছি আমাদের কটেজটার দিকে। ঢুকেই ডান দিকে দুটো রুম হচ্ছে আমাদের। এখনো অবধি কারেন্ট নেই। এখানে 6টা থেকে 11টা কারেন্ট থাকে, আর সকালবেলা 4টে থেকে 6টা। তো এই ঢুকলাম, ওই 102 আর এদিকে 101, এই দুটো হচ্ছে আমাদের রুম। হুন্ডারে আমাদের হোটেলের রুমগুলো ছিল বেশ বড় বড়। একটা বেশ বড় ডবল বেড সাইজের খাট, জানলার পর্দা সরালেই দেখা যাচ্ছিল সুন্দর পাহাড় এবং সবুজ প্রকৃতি। আর একটা দেরাজ মতন দিয়েছিল জিনিসপত্র রাখার জন্য, সঙ্গে একটা আয়নাও ছিল তাতে, আর ছিল একটা চেয়ার। বাথরুমটি ছিল খুব সুন্দর, বেশ বড়, ওয়েস্টার্ন কমোড, গরম জল আসছিল, তবে যখন কারেন্ট থাকছিল শুধু সেই সময়টাতে। তো বেশ সুন্দর রুম, সুন্দর সার্ভিস ওদের। গুড মর্নিং। আজকে 31 মে, আমাদের ট্যুরের 6 নম্বর দিন। আর আজকে আমরা সকাল 9টা সাড়ে 9টার দিকে বেরোলাম। আমরা যাচ্ছি এখন তুরতুকের দিকে। সুন্দর পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি, চওড়া চওড়া পাহাড়, তার মাথায় মেঘ আটকে আছে। খুব প্লেজেন্ট ওয়েদার, কিন্তু রোদ নেই, এবং আজকেও ফোরকাস্ট আছে একটু বৃষ্টির, না হলেই ভালো। এই পাহাড়ের চারদিকে মেঘ আটকে আছে দেখা যাচ্ছে। এখানে ল্যান্ডস্কেপটা একটু আলাদা, হুন্ডারের ল্যান্ডস্কেপটা একটু আলাদা। আমরা এতদিন যেরকম ল্যান্ডস্কেপ দেখে এসেছি লেতে বা কার্গিল থেকে লে আসার সময়, বা লে থেকে এখানে আসার সময়, এইখানে একটু অন্য রকমের। পাহাড়গুলো প্রচুর উঁচু, কারণ আমরা আছি সায়ক নদীর রিভার বেডটাতে প্রায় অলমোস্ট। এই জন্য চারপাশে পাহাড়গুলোকে বিশাল উঁচু উঁচু লাগছে। আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। এখানে একটা জিনিস বলার মতো, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেহেতু আমরা সায়ক নদীর খুব পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই রাস্তার চারদিকে কিছু না কিছু গাছপালার ছিল। মানে সবুজ এখানে একদম বিলীন হয়ে যায়নি লাদাখের বাকি অংশের মতন। সবুজ গাছ, সবুজ ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ, বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাই তুরতুক যাওয়ার রাস্তাটা ছিল বাকিদের থেকে একটু আলাদা। আমরা এখানে দাঁড়িয়েছি এক জায়গায়, ড্রাইভার সাহেব দাঁড় করালেন, কারণ এখান থেকে একটা ভ্যালির দারুণ ভিউ আসছে। আর এই যে বাঁদিকেই সায়ক নদী দেখা যাচ্ছে। কিছুক্ষণ ফটো সেশন করে আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের।
নদীটা এখন বাঁদিকে চলে গেছে আর আমরা ভ্যালির উপর আস্তে আস্তে উঠছি মনে হচ্ছে। কি পারমিট চেক হবে? পারমিট চেক, আচ্ছা আমাদের পারমিট চেক হয়ে গেল। তারপর আমরা এগিয়ে চলেছি তুরতুকের দিকে। সামনে অনেক বাইকার, সিয়াচেন সায়ক ওয়ার মেমোরিয়াল। আমরা একটা অপূর্ব ল্যান্ডস্কেপের ভেতর দিয়ে যাচ্ছি সায়কের ধারে। মনে হচ্ছে কোনো রং ঢেলে দিয়েছে পাহাড়ের উপরে, সবুজ রং, বাদামি রং। এদিকে নদী, এদিকে বাঁদিকে নদী আর ডান দিকে পাহাড়। আমরা চলে এসেছি তুরতুক, আর এখান থেকে 2 কিলোমিটার দূরে একদম রিভার বেডে নেমে এসেছি আমরা। এই উপরে এই পাহাড়টার উপরে আর্মিদের ক্যাম্প আছে, কারণ এটা পাকিস্তানের খুব কাছের একটা গ্রাম তুরতুক। আমরা চলে এসেছি তুরতুক ব্রিজে। এই হচ্ছে তুরতুক ব্রিজটা, ওদিকটা হচ্ছে ফারুল গ্রাম, এদিকটা হচ্ছে ইয়াল। আমরা এখন ইয়ালের ভেতর দিয়ে যাচ্ছি। ভারতীয় শাসন ব্যবস্থায় যে 4টি বালতি গ্রাম আছে তাদের মধ্যে এই লাদাখের তুরতুক একটি অন্যতম। তুরতুক হচ্ছে ভারতের থাং আউটপোস্টের সবচেয়ে শেষ ভিলেজ। প্রথমত এই তুরতুক ভিলেজ এমন একটা জায়গা যেখানে সবুজের ছায়া আপনি চারদিকে দেখতে পাবেন, সবুজ গাছগাছালিতে ভরা। লাদাখের অন্য শীতল এবং ধূসর মরুভূমির মতো আলাদা জায়গাগুলোর মতো তুরতুক একদমই নয়। তুরতুক পাকিস্তানের অধীনে ছিল যখন ভারত স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাত থেকে। সেই 1947 সাল থেকে 1971 সাল অবধি তুরতুক ছিল পাকিস্তানের অধিকৃত। তারপর 1971-এ পাকিস্তান যুদ্ধে ভারত যখন জয়লাভ করে তখন তুরতুক ভারতের শাসন ব্যবস্থার অন্তর্গত হয়। ইয়াল ভিলেজের মধ্যে দিয়ে আমরা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক হাঁটছিলাম। কোনো গাইড বা কেউ আমাদের পথ দেখানোর মতো ছিল না, কারণ আমাদের উদ্দেশ্য ছিল তুরতুক ভিলেজটাকে একটু এক্সপ্লোর করে দেখা। এরকম এক্সপ্লোর করতে করতেই আমরা প্রথমে পৌঁছে গেলাম ইয়াকবো প্যালেস মিউজিয়াম। म्यूजियम आगे हे ইয়াকবো প্যালেস মিউজিয়ামের আগে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা পুরনো মিউজিয়াম। এখানে ঢুকতে আমাদের 50 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। কিছুই না, কিছু পুরনো দিনের বালতিস্তানের লোকদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের পোশাক আশাক, তারা কীভাবে রান্না করতো, তারা কিভাবে কোন বাসন ইউজ করতো, এইসবই টুকিটাকি গৃহস্থালির জিনিসপত্রই এখানে দুটো ছোট ছোট ঘরের মধ্যে দেখানো আছে লোকেদের জন্য। দেখে যা আমরা ঢুকছি ইয়াকবো প্যালেসের মিউজিয়ামে। 100 টাকা করে টিকিট নিল। Hello, hi. Welcome to Royal Palace and Museum. You know that you are in Baltistan right now. You are not in Ladakh, you are in Baltistan. Our culture, our traditions, we spoke Balti language, our whole things are Baltistani. So these houses was built by Abu Turab Khan, one of the famous king of Yagbo dynasty, who built this house in 16th century. For the 2 or 3 months of summer he used to stay here only. The King Turab Khan built this small house in Turtuk because the word Turtuk has been derived from Duktuk, which means stay here. All the traders and merchants used to stay in Turtuk, and king wants to collect the taxes from the traders. That's why he built this small house in Turtuk. As you know that before 1971 Turtuk was part of POK. During that time Pakistani army captured this house and they made this house a shelter.
They changes many things which I will show you. I will show you the architectures of this house and the rooms. Okay. In Diwan Khas, the session started with the history session. From there, the direct descendant of Raj will tell you the history of Baltistan, and he will show you the stuff of Rajas and Maharajas. So this is the real ibex horn skull. Ibex is the mountain goat which found in Himalayan regions. You can see the. आप उस रूम में जाइए, मैं आ रहा हूँ. You can see the wings are not on the horn. They represent the age of ibex. Every year they get 2 rings. हर साल इसको 2 rings आती है. तो rings की वजह से इसका पता चलता है कितने साल का कितने साल तक जिंदा रहा, rings बताती है. And the ceiling skull खत्म बन. खत्म means and bun means that every pieces of rosewood they interlock together and then make this kind of structure. So please watch your head. These whole architectures are Baltistani architectures which are only seen in Baltistan. सिर्फ आपको बल्तिस्तान में नजर आता है. इस देखो 3 सेक्शन में बनाया गया. जो पत्थर है उसकी चबी टिम्बर बिछा के रखा. नीचे वाले फ्लोर, नीचे वाले फ्लोर में खाना बनाने वाले वर्कर्स हो गए थे. तो प्लीज इस रूम में प्लीज वॉच योर हेड. This room is used to be a जनान खाना. ये रूम एक जनान खाने की तरह यूज़ करते हैं. इससे इसकी खिड़कियाँ काफ़ी छोटी छोटी आप देख सकते हो. खिड़कियाँ छोटी होने की वजह से रूम के अंदर डार्कनेस आ जाता था. डार्कनेस आने की वजह से बाहर से लोग अंदर नहीं देख सकते थे, इसलिए इसकी खिड़कियाँ काफ़ी छोटी बना कर रखा है. बट इस रूम को 1953 में राजा अब्दुल्ला खान इसको किचन में कन्वर्ट कर लेता कि पाकिस्तानी हाई कोर्ट में दिखाने के लिए रॉयल फैमिली स्टिल लिविंग इन दिस पैलेस है, दिखाने के लिए किचन में कन्वर्ट कर लिया था. ये जनान खाना टिपिकल बनती किचन कुछ इस तरह होता है. यहाँ पर जितने बर्तन रखा है ये सारा पत्थर के बर्तन. दिस ऑल मेड ऑफ स्टोन्स. ग्रेनाइटिक पत्थर होता है उसका बना हुआ है. ये तांबे का, यू कैन चेक. यहाँ पर लोटस का शेप दिया गया और 9 डोर्स है. 9 डोर्स रिफर करता है शिवलिंग. शिवलिंग 9 प्रकार का होता है. शिवलिंग के ऊपर दूध या पानी अभिषेक करने के लिए बर्तन यूज़ करते थे व्हेन वी आर बोर्न एंड बुजुर्ग. जब आपको हिस्ट्री ऊपर बताया जाएगा तो आपको पूरा समझ में आ जाएगा. दिस इज पार्ट ऑफ बल्टी किचन ब्रेन स्टोरेज. ইয়াকবু মিউজিয়ামের এই গাইড সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন কোন জিনিস ওরা কিভাবে ব্যবহার করতেন বা এই রান্নাঘর কবে তৈরি হয়েছিল, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা মন দিয়ে শুনলাম উনি যা বোঝাচ্ছিলেন. তারপর আমরা গেলাম মিউজিয়ামের উপরের অংশে. এরপর আমরা মিউজিয়ামের চারদিকটা বেশ ভালো করে ঘুরে দেখলাম. উপরে গিয়ে রাজামশাইয়ের সঙ্গে দেখাই করলাম. রাজা বলতে মনে হচ্ছিল গ্রামেরই কেউ লোক রাজা সেজে বসে আছেন. যাই হোক, এটাও ওদের উপার্জনের একমাত্র উপায়. আমরা ওদিকে কি দেখতে গেছিলাম? ইয়াল গ্রাম. এবার যাচ্ছি ফারুলের দিকে, মানে ব্রিজের উল্টো দিকে. এই হচ্ছে তুরতুক ব্রিজ. ফারুল ভিলেজে আমরা বেশিক্ষণ ঘুরিনি, কারণ এখানেও ছিল একটা সেম টাইপের মিউজিয়াম. সেটা দেখে তারপর আমরা তুর্তুক ভিলেজ থেকে বেরিয়ে গেলাম. ভিলেজের বাইরে খানস কিচেন বলে একটি রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম. রেস্টুরেন্টটি যতটাই সুন্দর দেখতে, খাবার কিন্তু ততটাই জঘন্য ছিল. তাই সেসব নিয়ে কথা নাই বা বললাম. এরপর আমাদের গন্তব্য ছিল স্যান্ড ডিউনস, যেখানে আমরা করব
ডবল হাম্প ক্যামেল রাইড। আমরা এখন নুব্রার স্যান্ড ডিউনস এসেছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, যাই হোক বৃষ্টিটা কমে গেছে। এখানে ডবল হাম্প ক্যামেল সাফারি হয়, আর অনেক কিছু অ্যাক্টিভিটি হয়। সামনে দেখতে পাচ্ছি তীরধনুক খেলা হচ্ছে, চারিদিকে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দারুণ একটা সিনারি। মনে হচ্ছে আমাকে একাই উঠে চড়তে হবে, আর কোনো পার্টনার পাওয়া যাবে না। দেখা যাক, যাই। ফটো ওকে বললে তুলে देवे लास्टे, ফিরিয়ে এনে তুলে देवे। अच्छा भैया बाद में फोटो उठा देना। कहाँ फोटो उठाना भैया लास्ट में। हाँ फोटो और सब कुछ उठाएगा, ठीक है। ठीक है ठीक है, टेंशन नहीं ले रहे। हाँ वाह तो ये ऐसा ही चल कर फोटो ले जाए तो ये नहीं करते नहीं। ठीक है ठीक है। फोटो এবারে স্যান্ড ডিউনসটা আসছে। ठीक से बैठा है कि नहीं देखो पहले। ठीक है मैम। ठीक से बैठी है। हाँ सर ठीक है। भाई इस ड्यून्स यहाँ पे नेचुरल है, हाँ ये ऐसे ही बनाया है? ये हाँ नहीं सर, ये तो ऐसे ही बनाया। हम लोग इधर आया था तो ऐसे ही बना के। भैया एक फोटो खींच दो ना। उधर एक पॉइंट है ना मैम, जाओ जाओ पॉइंट अच्छे से करेंगे तो जैसे यार रुक रुक के जाते हैं ना, और नहीं चलते तो बाद में बोलेगा नहीं यहाँ पे ये क्या कर रहा है। लास्ट में मत खींचना। थोड़ा सा ना व्यू तो पॉइंट नहीं है, अच्छी तो पॉइंट है ना मैम, पॉइंट नहीं है। अभी तो ऐसे नहीं। নুব্রা ভ্যালিতে ডাবল হাম্প ক্যামেল রাইডই ছিল আমাদের সেদিনের শেষ অ্যাক্টিভিটি। যদিও আমার পার্টনাররা কেউ আমার সঙ্গে ছিল না, তাই আমি ক্যামেল রাইড করে যখন পৌঁছালাম তখন ওরা ওয়েট করছিল গাড়িতে। তারপর আমরা সোজা ফিরে আসি হোটেলে এবং সেদিনের মতো বাকি সময়টা রেস্ট নিয়ে কাটাই। দেখতে থাকুন আমাদের লাদাখ সিরিজ, কেমন লাগছে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে আমরা ফিরে আসছি আমাদের নুব্রা থেকে প্যাংগং যাওয়ার গল্প। নমস্কার, ভালো থাকবেন সবাই।